দর্শক, আমি তৌহিদ শান্ত, ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। খাগড়াছড়ির ঘটনাটি নিশ্চয়ই জানেন আপনারা। খাগড়াছড়িতে এখনও 144 ধারা, অর্থাৎ গেল 48 ঘন্টা বা বলা যায় 48 ঘন্টা না, আরও বেশি সময় ধরেই এই 144 ধারা জারি রয়েছে। একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের মধ্যে ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়া এবং হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রশাসন এবং সেখানকার স্থানীয় যারা সুধীজন আছে তারা সবাই আহ্বান করেছেন সবাইকে, সব পক্ষকে শান্ত থাকার জন্য। এরপরও সেখানে ক্রিয়াশীল যেই সকল পাহাড়ি জনতার রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় বেশ কিছু সংগঠন এখনও তারা বিভিন্নভাবে বলে যাচ্ছেন। তবে এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে বলে ক্ষয়ক্ষতি মাত্রাটি বাড়েনি, কিন্তু এরপরও সেখানে পরিস্থিতি কিন্তু এখনও থমথমে অবস্থায় রয়েছে। আমাদের আজকের বিষয় অশান্ত পাহাড়, অস্থির জনপদ। এবং দর্শক, এটা তো খুবই যৌক্তিক যে আমাদের এই পার্বত্য এলাকাটিকে আমরা বিভিন্নভাবে সেই জায়গাটিকে, সেখানকার মানুষদেরকে আমরা খুব শান্ত রাখার চেষ্টা করি। পাহাড় শান্ত থাকলে বাংলাদেশ ভালো থাকে। কিন্তু এই অশান্তের পেছনে আসলে কি আছে? যে দাবিটা পাহাড়িরা করছেন, তাদের যৌক্তিক দাবিতে প্রশাসনের কতটুকু ভূমিকা রয়েছে, বা তারা যৌক্তিক দাবি করলে প্রশাসন তাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা, বা তাদের দাবিটাও কি আসলেই যৌক্তিক কিনা, আমরা আলোচনায় বের করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন মানবাধিকার খবরের নির্বাহী সম্পাদক এইচ.এম. ফারুক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামটি দেখব, বড় মতোই শিরোনামটি দেখে আলোচনা শুরু করব। খাগড়াছড়িতে এখনো চলছে 144 ধারা, পরিস্থিতি থমথমে। সেনা, পুলিশ, বিজিবির যৌথ টহল, ফ্যাসিস্টদের ইন্ধনে অস্থিরতা, মন্তব্য ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। সাকিবের সম্পদ অনুসন্ধানে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ। জুলাই আন্দোলনের নৃশংস ভিডিও দেখল ট্রাইব্যুনাল। ইনুর বিরুদ্ধে অভিযোগের শুনানি 14 অক্টোবর। নির্বাচনে পরাজয়ের ভয়ে পিআর পদ্ধতি চাইছে জামায়াত, বললেন মেজর হাফিজ। ভোট বাধাগ্রস্ত করতে চাইলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh. বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। সিইসিকে ব্রিটিশ হাই কমিশনার। ভোট দেখতে আসবে ইউ এর 150 পর্যবেক্ষক। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মন্দিরে দেবীর বন্দনা, ভক্তদের অঞ্জলি প্রদান, চারিদিকে উৎসবের আমেজ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কোনো কিছু বলার থাকলে বা কোনো পরামর্শ বা কোনো মন্তব্য, অভিযোগ থাকলে আপনার কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি এই ফারুকের কাছে যেতে চাই। আপনি সেখানে দীর্ঘদিন মাঠের সংবাদ সংগ্রহের কাজ করেছেন। আমরা বিভিন্নভাবেই সেখানকার ঘটনা জানছি, বিভিন্ন পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হচ্ছে, তাদের ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি একটু নির্মোহ বিশ্লেষণ চাই যে আসলে এবার কি ঘটলো এটা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের দর্শক যারা দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক। আসলে বিষয়টি হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে এখন যে ঘটনাটি চলছে, যা আমাদের সামনে ঘটলো, সেটি যদি আপনি নির্মোহভাবে বিশ্লেষণ করতে চান তাহলে আপনাকে জানতে হবে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে, কতটুকু জানা যায়। যেমন যে ধর্ষণের অভিযোগে এই যে আপনার লণ্ডভণ্ড পরিস্থিতি হলো, জানমালের ক্ষতি হলো, আপনার শত শত হাজার মানুষ ভুক্তভোগী হলো,
এখনও খাগড়াছড়ি 144 দ্বারা বলবৎ রয়েছে। যদিও আমি যতটুকু খোঁজ নিয়েছি আজকে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। দেখুন, ঘটনাটি যেদিন ঘটে বলা হয়েছে রাত 9টায় একটি মারমা কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষণের অভিযোগ তুলেছে 3 কিশোরের বিরুদ্ধে। তাদের মধ্যে আপনার একজনকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয় এবং সে 6 দিনের পুলিশ রিমান্ডেও আছে। কিন্তু দেখা গেল কি আপনার যেই সয়নশীলকে আপনার খুঁজতে থাকে মূলত তারা প্রথমে গিয়ে মারধর করে, সে এই কয়দিন ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী খোঁজ খবর নিয়ে দেখলো সন্ধ্যা 7টা থেকে 9:52 বা প্রায় 10টা পর্যন্ত সে খাগড়াছড়ি বাজারে পুজোর বাজার সদাই করছিল। এটি আপনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি। এরপরে আপনার যে ভিকটিমের মেডিকেল রিপোর্ট সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খোঁজটা, যদিও এখনও পর্যন্ত মেডিকেল রিপোর্টটা প্রকাশ্যে আসেনি, কিন্তু সেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? যে এই ঘটনার উপরে ভিত্তি করে এই ধর্ষণের অভিযোগ তুলে আপনার ওখানে বিক্ষোভ হলো, হরতাল অবরোধ হলো, জ্বালাও পোড়াও হলো, কয়েকজন মানুষের প্রাণহানি ঘটলো, শত শত মানুষ, কারো ঘরবাড়ি জ্বলেছে, কেউ ইনজুর্ড হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আপনার সেনাবাহিনী এবং বিজিবি সহ রাষ্ট্রের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বাহিনী না কিন্তু রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীরাও আক্রান্ত হয়েছে এবং দাবি উঠেছে পাহাড় থেকে সেনা হটাও। দেখুন, আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, উনি ক্লিয়ার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের এবং ফ্যাসিস্ট দের সংশ্লিষ্টতায় এইখানে আপনার এই পরিস্থিতিটা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, এটা প্লট সাজানো হয়েছে। এটা এখন আর আসলে বুঝতেও বাকি নাই। ঘটনার আপনার আলামত এবং অভিযোগ, তথ্য প্রমাণ সব যদি একত্রিত করেন, বিষয়টি কিন্তু 2 2 4 মেলানো খুবই সহজ। এখন যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে ওখানে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। পাহাড়ে আপনার নিরাপত্তা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে ওখানে কিন্তু মানুষের কোনো মানবাধিকার থাকে না। কেন থাকে না? একটি মানুষ যদি তার প্রয়োজনে মুভ করতে না পারে, এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে না পারে, আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি কোনো কর্মকাণ্ড করতে না পারেন, তাহলে তো আপনার সেখানে কোনো নাগরিক অধিকারও থাকলো না, মানবাধিকারও থাকলো না। এখানে পাহাড়ের এই যে অস্থিতিশীলতা, এটার গোড়ায় একটু ফোকাস করা দরকার। আমি আপনার কাছে এই ঐতিহাসিক ঘটনাটা আর একটু পরে জানতে চাই। আমরা বলছি যে আপনি একটি বিষয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ দিয়ে, যে উনি বলছেন যে ইন্ধন আছে। ঠিক আছে, আমরা এই ধরনের ষড়যন্ত্র প্যাকেজ আমরা বেশিরভাগ সরকারের আমলেই দেখি। আমি বলছি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভুল বলছেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা না জেনে বলছেন, অবশ্যই তার কাছে কোনো খোঁজ খবর আছে। আমি যেটা জানতে চাই যে এইটার ফেসটা কাদের, মানে আপনি পেছনে কেউ না কেউ করছে, ঠিক আছে, কিন্তু কারো না কারোকে দিয়ে তো করছে। সামনে ফেস যে সংগঠন করতেছে, মানে যারা লিডার আছে তারা কারা, এবং তারা সেখানে রেগুলার বা ক্রিয়াশীল কিনা? রাইট, আপনি ভালো প্রসঙ্গ এনেছেন। এটি যারা ক্রিয়াশীল আছে, এখন আমরা দৃশ্যপটে ইউপিডিএফকে দেখছি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটি 1997 সালে
পার্বত্য চট্টগ্রাম চুক্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা নিজেদেরকে জানান দেয়। মূলত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটি PCJSS নামে পরিচিত, তাদেরই একটি শাখা ভেঙে ইউপিডিএফ গঠন হয়। এখন বর্তমানে ইউপিডিএফই এই রোলটা প্লে করছে। আপনাকে একটি কথা বলি, দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি পাহাড়ের মানুষের সাথে কানেক্ট থাকেন, ওরা আপনার অভিশপ্ত সেপ্টেম্বর, ভয়ঙ্কর সেপ্টেম্বর বা এরকম করে কিন্তু কিছু পোস্ট করছে। সেপ্টেম্বর কেন? পাহাড়ে কিন্তু সাধারণত 3টা সময়, একটা মৌসুম, পাহাড়ের দাঙ্গার মৌসুম। সময়গুলো কখন দেখুন, একটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে, একটা হচ্ছে অগাস্ট সেপ্টেম্বরের দিকে, একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে। কখন কি? এখন হচ্ছে আপনার এই একটা দীর্ঘ বন্ধ যাচ্ছে, দুর্গাপূজার বন্ধ, নানান বন্ধ থাকে। সমতলের বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে যারা লেখাপড়া করে তাদের উপস্থিতিটা বেশি থাকে, এবং ওখানে যারা বাহিরে এসে পড়াশোনা করে তাদেরকে কিন্তু একটা অংশ হয়তো সক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে সংগঠন করে, আর বাকিদেরকে কিন্তু বাধ্য করা হয়। বাধ্য করার একটা উদাহরণ আমি দিব। তো এই সময়টাতে ওরা যখন নিজ নিজ এলাকায় যায়, ওরা তাদের এই যে জ্ঞান, এই যে তাদের প্রশিক্ষণ, এটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তখন কিন্তু ওখানে ইস্যু বানানোর চেষ্টা করা হয়। না হলে আপনার প্রায় বছরই কিন্তু একই সময়ে কেন, আপনি গত বছর দেখুন, গত বছর অগাস্ট সেপ্টেম্বরে 2টো ঘটনা ঘটেছে খাগড়াছড়ি শহরে। এরপর আপনি মার্চ এপ্রিলে কি হয়? মার্চ এপ্রিলে আপনার পাহাড়ের সবচেয়ে বড় উৎসব, যেটাকে বৈশাবিন বলা হয়। হ্যাঁ, যদিও 3টি সংগঠন, এবং এখন এটা তারপর নববর্ষ যোগ করে বৈশাখীর সাথে বৈশাবিনও বলা হয়। বিজু, সাংরাই, আপনার বৈশু। তো ওই সময়টাতেও সবাই এরকম ছুটিতে যায়, উৎসবের আমেজ আসে। এমন একটি পরিস্থিতি তখন তৈরি করার চেষ্টা করা হয় যে তারা নির্বিঘ্নে কোনো উৎসব করতে পারে না, বিষয়টাকে ফোকাস করতে চায়। আর সারা বছর যে এখানে তাদের যেই ট্রেনিংটা চলে, সেই ট্রেনিংটা তখন ওইখানে প্রয়োগ করা হয়। আর কঠিন চিবরদানের সময় আসলো নভেম্বর ডিসেম্বরের দিকে এই কাজটি দেখতে পাওয়া যায়। এবারকার ঘটনায় কি এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে, দীর্ঘ সময়ের একটা সরকার ছিল, সেই সরকার পরিবর্তনের সাথে এই ঘটনার কোনো লিঙ্ক আছে? আপনি বিশ্লেষণ করলে পাবেন এই অর্থে 5ই অগাস্টের পরে প্রথম যে সেপ্টেম্বর আসলো, তখন কিন্তু প্রথম ঘটনাটা ঘটেছে খাগড়াছড়িতে, এবং প্রচুর সাংবাদিকদেরকে ওই বিজু উৎসবের ধারণ করতে দেওয়া হয়নি। আপনি জানেন বিষয়টি, এটি তো পরে এসছে। তারও আগে কিন্তু আপনার সেপ্টেম্বর চলে আসছে, গত বছর 1 বছর আগে, সরকার গঠনের 1 মাসের মধ্যেই। তখন কিন্তু আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা, উনি এবং ওনার অন্যান্য লোকজন যারা ওখানে জেলা পরিষদ চেয়ারম্যান, অন্য অর্গানাইজেশনে ছিলেন, সবাই কিন্তু আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ আছে, বা এরকমই কথা ওখানে প্রচলন আছে। তো যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে দীর্ঘ সময় তারা নানাভাবে ইন্ধন দিয়ে যাচ্ছে, সেইখানে আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল, তখন তারা ওখানে ভালো সঙ্গী পাচ্ছিল না ইউপিডিএফ জেএসএস ছাড়া। দেখুন 5ই অগাস্টের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে আওয়ামী লীগটাকে তারা পেয়ে গেল। তাহলে অর্থ, জনবল সবকিছু তাদের সহজলভ্য হয়ে গেল, এবং মনস্তাত্ত্বিক জায়গাটায় আওয়ামী লীগ, এবং আমাদের দেশকে অস্থিতিশীল রাখতে হবে, সেজন্য পাহাড় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পিক এন্ড চুজের জায়গা থেকে পাহাড়টা চলে আসে। তো আপনি নির্দ্বিধায় আমি বলতে পারি যে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ফেসিস্ট, যে পতিত ফেসিস্ট, পার্শ্ববর্তী রাষ্ট্র সরাসরি তার হস্তক্ষেপ করে না, কারোর উপর ভর করেই করে। সেই ভর করে যাওয়া যে সুযোগটা, সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য শক্তিশালী হলো, কারণ তারা
অন্যতম শক্তিশালী সংগঠনকে এই কাজে লাগাতে হবে। পেয়ে গেল। আমি অধ্যাপক শাহ আলমের কাছে এই বিষয়ের আরেকটু জানি। এটা হলো যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই ডক্টর ইউনূসকে বিভিন্নভাবেই তারা ব্যাখ্যা করছেন। আমাদের দেশে নোবেল বিজয়ী তো আর কেউ নাই, এবং ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি, এবারও জাতিসংঘ অধিবেশনে দেখেছেন যে তার অরাজনৈতিক ভাবমূর্তিটা আছে। আমাদের দেশে বাংলাদেশে আমরা সরকারের আলোচনা সমালোচনাটা খুব করতে পছন্দ করি, যে কারণে আমরা অনেক কিছু বলি। এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই আমরা ভারতের এক ধরনের অবস্থান দেখছি, যেটা ভারতের মতো এত বড় দেশ যারা গণতান্ত্রিক দেশ হিসেবে কাজ করে, তাদের এই ডিপ্লোম্যাটিক জায়গাটিকে গণতান্ত্রিক মনে হয় না। এই ধরনের বালখিল্যতা কেন? ভারত তো কূটনৈতিক জায়গা থেকে এতটা শিশুসুলভ আচরণ করে না, এবং এইটার সাথে এই পাহাড়ের এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা? আচ্ছা, অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানেন ডক্টর ইউনূস ক্ষমতা নেবার পর থেকে ভারতীয় মিডিয়া যেভাবে ডক্টর ইউনূসকে খাটো করছে, অলরেডি ডক্টর ইউনূস জাতিসংঘের বৈঠকে বলেছেন যে আমাকে এখন তালেবান বলা হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে আপনি দেখেছেন যে ডক্টর ইউনূসকে অসুরের সাথে তুলনা করে তার মূর্তি বানানো হয়েছে। এবং এটা কি জন্য? এটা হচ্ছে আওয়ামী লীগের অনুপ্রেরণা, এবং আওয়ামী লীগের সব নেতা এখন আশ্রয় নিয়েছে ভারতে। ভারত তাদের অকৃত্রিম বন্ধু। এখন ডক্টর ইউনূসের কারণে তারা যে চিন্তা চেতনা, যেই ষড়যন্ত্র করবার কথা ছিল, ইন্টারন্যাশনালি যেই বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র করবার যে চিন্তা ছিল, সেটি পারছে না। এটাও তাদের একটা কারণ। আর আমি আজকে আপনাকে বলতে চাই, এই যে 14টি জাতিগোষ্ঠী আমাদের এই পার্বত্য অঞ্চলে আছে, কিন্তু চাকমাইয়ারা কেন আজকে এত ক্ষমতাশালী হচ্ছে? তারা একদিকে রাষ্ট্রের কোটাগুলা পাচ্ছে, আর একদিকে তারা সন্ত্রাস তৈরি করছে, এবং অন্য 13 গ্রুপের কোনো মূল্য নেই, এবং তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এখন এই ইন্ডিয়ানপন্থী চাকমারা গুম খুন করে যাচ্ছে, চাঁদাবাজি, এবং সাধারণ মারমারা চাকমাইয়ারা যখন কোনো জিনিস বাজারে নিয়ে আসে, এই ষড়যন্ত্র চক্রকারী তারা চাঁদার দাবি করে। এবং এখন তাদের এতদিন প্রায় 1 বছর হয়ে গেল, ডক্টর ইউনূসকে তারা ফেলতে পারেনি, তারা ইমেজ নষ্ট করতে পারেনি, মিডিয়াতে ভুল তথ্য প্রচার করেছে। এখন তাদের টার্গেট ঘটনাটি ঘটেছে, এখন সেটার সাথে কি আপনার এই কথাগুলোর কোনো যৌক্তিক যোগসাজশ আছে কি? অবশ্যই যৌক্তিক যোগসাজশ আছে, এজন্য যে ভারত সব সময় তার পার্শ্ববর্তী দেশ, আপনার এখানে আমি বারবার বলেছি, ভারত কখনো পার্শ্ববর্তী দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক তারা চাচ্ছেন। আর প্রফেসর ডক্টর ইউনূস যে হাইট, যে লেভেলের, ওই লেভেলের ইন্ডিয়াতে কেউ নাই। যদি আমি খারাপ ভাষায় বলতে চাই যে ইন্ডিয়ান যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তারা যদি শেখ হাসিনার মতো নতজানু একটা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে থাকতো, তাহলে কোনো কথা ছিল না। এখন যেহেতু ডক্টর ইউনূস এসেছেন, এই ইউনূসের কারণেই বাংলাদেশকে তার নিয়ে তাদের যে খেলাবেলা, সেটা তারা পারছে না। এখন সামনে পূজা আসছে, তারপরে পার্বত্য অঞ্চলে এই যে ধর্ষণের ঘটনাটা নিয়ে এসছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি হবেন যে ধর্ষণ হয়েছে, তারা ধর্ষণের বিচার চায় না। আদৌ হয়েছে কিনা তাও আমরা জানি না। দাবিটা কি তাদের? তাদের দাবি হচ্ছে সেনা, যখন সেনাবাহিনী যাবে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, তখন সেনাকে হটাতে হবে। তাদের দাবি এবং বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
তাহলে সেনাবাহিনী কি জন্য যাচ্ছে? সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেনাবাহিনীর বিরুদ্ধে অশান্ত রাষ্ট্রকে আমি একটু শান্ত করবার জন্য এইচ এম ফারুকের কাছে আসতে চাই। আচ্ছা, সেনাবাহিনীর সদস্য তো এই ধর্ষণ বা এই ঘটনার সাথে জড়িত, আমি যতটুকু জানি জড়িত না, তো সেখানে এই সেনাবাহিনীর কথা এখানে যৌক্তিক দাবি জায়গাটা হলো যে এই ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে, এবং ধর্ষণ এমন একটা অপরাধ, এখানে আমিও এটার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সেখানে সেনা হটাও এই দুটো যুক্তি আমি আসলে দাবিটা আমি মেলাতে পারছি না। আসলে বিষয়টিতে আসার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে ধর্ষণ আমাদের দেশের সব জেলাতেই কম বেশি হয়ে থাকে। শুধু আমাদের দেশের জেলা বললে ভুল হবে, সারা পৃথিবীতে এটি আছে, কোথাও কম কোথাও বেশি। পরিসংখ্যানে ভারতে সবচেয়ে বেশি হয় এই ধর্ষণের আমাদের দেশে যেখানেই হোক না কেন, আমি ধর্ষণের উপযুক্ত শাস্তির পক্ষে, বিচার চাই। এবং এটা নিয়ে বাংলাদেশের আইনও খুব কঠিন, খুবই কঠিন আইন আছে। এখন পার্বত্য চট্টগ্রামে যেটি হয়, ধর্ষণের ঘটনা যদি ঘটে, একটা অভিযোগ উঠে, এটি তদন্ত না করে তদন্তের আগেই তারা আন্দোলনে নেমে যায়। যদি এটা পাহাড়ি বাঙালি রিলেট করা যায় কোনোভাবে, পাহাড়ে ধর্ষণ পাহাড়ি টু পাহাড়ি হয়। এখানে আবার একটি কথা বলি, পাহাড়ি কিন্তু সবাই, পাহাড়ে যারা বসবাস করে সবাই পাহাড়ি। সেখানে চাকমা আছে, মারমা ত্রিপুরা বাঙালিরাও আছে, বাঙালিরাও পাহাড়ির বাইরে নয়, যেহেতু তার জন্ম বেড়ে ওঠা সব কিছু পাহাড়ে। তো এখানে উপজাতি সম্প্রদায়ের মধ্যে বাঙালিদের সাথে একটা দূরত্বের জায়গা, বিশ্বাস অবিশ্বাসের জায়গা হয়ে গেছে। সেখানে যদি কোনোভাবে এই ধর্ষণের অভিযোগটা বাঙালি ভার্সেস উপজাতি টেনে আনা যায়, তাহলে বিচার এবং তদন্তের আগেই কিন্তু ওখানে বিভিন্ন এই ন্যারেটিভটা ওখানে খুব কাজ করে এবং এই ন্যারেটিভটা গিয়ে দ্রুত চলে যায় আপনার রাজনৈতিক বিষয়ে। কেমন, আপনি পাহাড় থেকে সেনা হটাও, পাহাড় থেকে বাঙালি হটাও, তার মানে হচ্ছে এটি কিন্তু রাজনৈতিক জায়গায় এবং বিচ্ছিন্নতাবাদের জায়গাতেও নিয়ে যায় বললেও ভুল হবে না। কারণ আপনি দেখুন, এর আগে খাগড়াছড়ি শহরে আপনার কয়েকটি ঘটনার উদাহরণ যদি আপনাকে দেই, সেটিতে আপনার দেখা গেছে, আমি একটু এইচ এম ফারুক, আমরা এই ঘটনাটা তার আমাদের আসলে বিরতির সময় হয়েছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত জানাচ্ছি। আপনি এইচ এম ফারুক বলছিলেন যে বেশ কয়েকটি ঘটনার যোগসাজশ জানতে চাচ্ছিলেন। আমি যেটি অধ্যাপক শাহ আলমের কাছে জানতে চাইলাম যে উনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলছিলেন, কিন্তু আমার কথা হলো ঠিক এই মুহূর্তে এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে এই ঘটনার আসলে যোগাযোগ কিভাবে করা যাবে, এটা তো আমরা অকুৎসিত দেখলাম। এবং এই যেটি আমরা বাস্তবতা দেখলাম হলো যে অপরাধীকে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে একজনকে অন্তত প্রায় ঘন্টা 3 মধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, অন্যদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আপনি প্রথম দাবিটাই হলো সেনা হটাও। এই জায়গাটা, এই অবস্থানটা, পরিস্থিতিটা কিভাবে সৃষ্টি করা হলো? আসলে আপনার কাছে আমি প্রশ্ন রাখি, বা আপনি একবার চিন্তা করে দেখেন যে এই ঘটনার সাথে এই দাবির কোনো মিল আছে কি না। একটি মেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে, রিপোর্ট বলছে সে ধর্ষিত হয়নি, যদিও ধরে নিলাম তর্কের খাতিরে সে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের বিচার চাওয়াটা তো একটি স্বাভাবিক ব্যাপার, আমিও চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। যদি ধর্ষক প্রমাণিত হয়, ধর্ষণ প্রমাণিত হয়, ধর্ষকের যেন সর্বোচ্চ শাস্তি হয় যে কোনো ধর্ষণের ঘটনায়। কিন্তু এই ঘটনার সাথে আপনার সেনা হটাও অথবা সেনাবাহিনীর গাড়িতে হামলা করা, টহলে হামলা করা, আগুন ধরিয়ে দেওয়া, মানুষের বাড়িঘরে জ্বালাও পোড়াও করা, বাঙালিদের বাড়িঘরে আপনার ভাঙচুর করা, আগুন দেওয়া, এইটার কি কোনো যৌক্তিকতা থাকতে পারে? আমার কাছে তো এটি বোধগম্য হচ্ছে না। কিন্তু বোধগম্য হয় এইখানে যখন আপনি এই ঘটনাটাকে প্রকৃত কারণে যাবেন। প্রকৃত কারণ আমি বলবার চেষ্টা করেছি, আরেকটু খোলাসা করতে পারি বাস্তবতা দিয়ে। যেমন গুইমারাতে গতকালকে খুব বীভৎস ঘটনা ঘটেছে খাগড়াছড়ির এই ঘটনাকে কেন্দ্র করে। আমার কাছে ভিডিওতে অনেক পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যারা ওখানে মারমা সম্প্রদায়ের আছে, তারা লাইভ করেছে
তারা ভিডিও করেছে, এরকম ফুটেজ আমার কাছে আছে, যেখানে ওরা নিজেরা বলছে যে আমাদের উপরে ইউপিডিএফ হামলা করেছে, যে বলছে সেও কিন্তু উপজাতি, যে ইউপিডিএফের কথা বলছে মানে মারমাদের উপর, মারমা সম্প্রদায়ের উপরে, এবং ওখানে বাঙালিরাও আছে। মারমা হলো এই 14 জাতিগোষ্ঠীর দ্বিতীয় অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে আছে। তো দেখুন, এমন ফুটেজ আমার কাছে আছে যেখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আবার মারমাদেরই আবার কিছু ছেলে ফেলে বাঙালি ঘরের ভিতরে নিয়ে আগুন লাগাই দিয়ে বেরোয় আসতেছে। একদম ক্লিয়ার ফুটেজ আমার কাছে আছে, আমি চেক করে নিয়েছি, আমি তো ওদের ভাষাও বুঝি, দেখেছি। তো এইটি যে মানে খুব সুপরিকল্পিতভাবে গোছানো, সেটা বোঝার জন্য আমি আপনাকে আবার সেই ধর্ষণের অভিযোগের গোড়ায় নিয়ে যাচ্ছি। অভিযোগটি যখন উঠে তখন একটি ছবি নিয়ে ওর পরিবারের কাছে যায়, অভিযুক্ত ছেলের পরিবারে, বলে তোমার এই ছেলে কোথায়? বলেছে আমার এই ছেলে তো কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে, তার মানে খাগড়াছড়ি থেকে আরেকটা জেলা রাঙামাটির কাপ্তাইতে। বললো যে না, তোমার ছেলে তো এখানে ছিল কিছুক্ষণ আগে, অমুক মেয়েকে সে ধর্ষণ করছে। তদন্তে যেটি এসছে আমি আপনাকে ওটি বলছি, যেটা আসলে আলোচনায় আসে না। ও তো বলে যে কি বলে, এটা তো সারপ্রাইজ, আমার ছেলে তো এলাকাতেই নাই, সে তো আসেনি। বলো যে দেখি প্রুভ করো। তখন সে ভিডিও কলে ছেলেকে কল দিয়েছে, সে কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে আছে, সেই ভিডিও শো দেখিয়ে তাদেরকে তখন শান্ত করেছে। কিন্তু 5 মিনিট না যেতেই আবার ঘুরে বলেছে না, এ না তাহলে তোমার ছোট ছেলে, যাকে এখন অ্যারেস্ট করা হয়েছে। বুঝেছেন বিষয়টা? প্রথমে কিন্তু গিয়েছে তার বড় ছেলে দাবি নিয়ে, ও যখন নাই তখন ছোট ছেলে, যেই ছেলেটাকে দাবি করার কারণে পরিস্থিতি শান্ত করার জন্য সেনাবাহিনী পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করে আটক করে পুলিশে তুলে দিয়েছে। কিন্তু আবার পরবর্তী তদন্তে দেখা গেল কি এই ছেলেটিও উল্লেখিত ঘটনার সময়ে, যে 9টার সময় ঘটনা বলেছে এজাহারে, তখন এই ছেলেটি ছিল ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে খাগড়াছড়ি বাজার সদরে। ওইটারও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সে কোন কোন দোকানে কেনাকাটা করছে, পূজার কেনাকাটা চলছিল, সেই তথ্যগুলো কিন্তু এসছে। তাহলে যারা এটি সাজিয়েছে প্লটটি, তারা কি করেছে এখানে দেখেন। এটি হতে হতে মধ্যরাত হয়ে গিয়েছে। মধ্যরাতের এই ঘটনা সকালবেলায় সুন্দর ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, পরিকল্পিতভাবে পুরো জেলায় বিক্ষোভ নিয়ে সকালে বেরিয়ে গিয়েছে, খুবই অল্প সময়ে। ইজ ইট পসিবল? যদি আগে থেকে পরিকল্পনা না থাকে, অথবা এর পেছনে যদি আপনার বড় ইন্ধনদাতা বৃহৎ শক্তি না থাকে। আমি একটা বিষয় অধ্যাপক শাহ আলমের কাছেও জানতে চাই, আপনিও সেটা যদি জানা থাকে সুযোগ করবেন। এই যে চাকমা মারমা, তাদের স্থানীয় সংগঠন যেটি ইউপিডিএফ বা জনসংহতি সমিতি, এখানে জেএসএস কাজ করতে পারে, এই চাকমা মারমা কি আমাদের ওইখানকার স্থানীয় যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এগুলোর সাথে যুক্ত আছে কিনা? অবশ্যই আছে। ওখানে প্রত্যেকটি মানে এই দলগুলোর দলের সংগঠন আছে। এখানে প্রভাব বিস্তার করে যখন যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সংগঠনের আধিপত্য বেশি থাকে। কিন্তু এখানে চাকমায়াদের আপনি রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, অন্য 13 উপজাতি জাতিগোষ্ঠী তারা সেটা পাচ্ছে না। তারা এই জন্য তারা মর্ম পীড়ায় আছে এবং তারা এটা নিয়ে অনেক দাবি তুলছে। অলরেডি সোশ্যাল মিডিয়াতেও তারা কথা বলছে। আমার কথা হলো জনগণের যে দাবি, সেই দাবিটি হলো এখন আমার এই হার্ট অফ বাংলাদেশ, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে শান্ত রাখবার জন্য যেই কোনো মূল্যে সেনা ক্যাম্প বাড়াতে হবে, সেনা উপস্থিতি বাড়াতে হবে, এটা জনগণের দাবি। দ্বিতীয় নম্বর হচ্ছে যেতে বেশি করে বাঙালিদের উপস্থিতি দরকার, কারণ এখানে এই জায়গা যেভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে, এই ঐতিহাসিক কথাগুলো এখন সময় নিয়ে বলা যাচ্ছে না, যে একচেটিয়া পিচ অ্যাকর্ড 1997 2000 ডিসেম্বরে করা হয়েছে, সেটা একচেটিয়া পার্বত্য অঞ্চলকে
সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সন্তু লারমার যে বাহিনী যে কাজগুলো করছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, এগুলো তো অহরহ হচ্ছে। এরা আবার এখান থেকে আবার ভারতে গিয়ে ট্রেনিং নিচ্ছে, এবং ভারত আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, আমিও দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ভারত ইন্ধন দিচ্ছে বাংলাদেশকে এই অঞ্চলকে। আমরা এটা আলোচনার জায়গাটায় হয়তো বা এক ধরনের পারসেপশন বলতেই পারি, কিন্তু এই ইন্ধনের তো আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ছাড়া আপনি ওইভাবে আলোচনায় আনতে পারেন কিনা? না, এটা তো আপনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আপনি কিভাবে পাবেন? এটা ভারতের চরিত্র, তারা এগুলো করে আসছে। আর ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হটানোর জন্য তারা একটা ইস্যু খুঁজছে, মানে দেশের যেখানেই হোক ইস্যু, যেখানে হোক একটা ইস্যু হবে। হয় সেটা হিন্দু ইস্যু, মন্দির ইস্যু, মসজিদ ইস্যু, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে ইস্যু কোনো হোক, ইস্যু দিয়ে একটা আন্দোলন চাঙ্গা করা, দেশকে আনস্টেবল করা, এটি হচ্ছে তাদের প্ল্যান। মূল প্ল্যান, ফোকাস কিন্তু ডক্টর ইউনূস। তো সুতরাং ডক্টর ইউনূস, আমি এর আগেও আপনার এখানে বলেছি, একদিনও ক্ষমতা শান্তভাবে চালাতে পারেননি। তাকে বিভিন্ন প্যারা দিয়ে রেখেছে, প্রতিদিন তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে, অথচ এই হাইটের মানুষটি। তবে আরেকটি বিষয় আমি বলি, এই উপদেষ্টা পরিষদ যদি সত্যিকারই সাহসের সহিত দেশ পরিচালনা করত, এই ধরনের অবস্থা মানুষের মধ্যে হতো না। মানুষ কিন্তু সুশাসনের অভাব, মানুষ কোথায় বিচার পাচ্ছে না। এখানে যদি এই পার্বত্য অঞ্চলে যদি হয়ে থাকে, ধর্ষণ হয়ে থাকে, তাকে সামনে নিয়ে আসা হোক, তার বিচার হোক। বিচারের তো একটা প্রক্রিয়া আছে, কিন্তু আপনার সেনাবাহিনীর বহিষ্কার কেন চাচ্ছেন? আমিও এইটাই বুঝতে চাচ্ছি। এটা আমরা মেনে নেব না, এটা এই দেশের মানুষ মেনে নেবে। এইচ.এম. ফারুক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে এসে আমি আসলে এই যুক্তির জায়গায় যেতে চাই যে সেনাবাহিনী হটাওটা আসলে এই ধর্ষণের বিচারের মানে শাস্তির রায় কি সেনাবাহিনী হটাও হয় কিনা। দর্শক আমাদের সঙ্গে থাকুন, অল্প কিছুক্ষণ পরেই যুক্ত হচ্ছে। আবার স্বাগত ইস্পাহানি মিডিয়া পরিচিত আওয়ারে। এইচ.এম. ফারুক, আপনি আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিরতির জন্য, আপনি একটি যুক্ত করতে চাচ্ছেন, সেটা যুক্ত করবেন। এর সঙ্গে আমি একটি সাপ্লিমেন্টারি জানতে চাই যে এই যে আমরা ইউপিডিএফের কথা বলছি, এই ইউপিডিএফ তো বাঙালিরা সদস্য হতে পারে না, তাই না? কিন্তু খাগড়াছড়ি বা রাঙামাটি বা বান্দরবানে যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি, এদের তো চাকমা মারমাদের সদস্য হওয়ার সুযোগ আছে। এই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি যে ওইখানে চাকমা বা মারমারা কি আওয়ামী লীগের সাথে সংযুক্ত আছেন কিনা, আর এই ঘটনার পেছনে এত হঠাৎ করে এতটা সহিংস হয়ে যাওয়ার পেছনে এর কোনো মোটিভ আছে কিনা? আচ্ছা, আপনি মোটা দাগে এখানে দুটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হচ্ছে পাহাড় থেকে সেনা হটাও দাবির পেছনের কারণ কি, আরেকটি করেছেন যে ওখানকার ধর্ষণের বিচারের জায়গায়, বিচার চাওয়ার দাবির জায়গায় সেনা হটাওটাকে কিভাবে আসলো। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার স্থানীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে স্থানীয়দের অংশগ্রহণের বিষয়টি জানতে চাচ্ছেন, স্থানীয় বিশেষ করে উপজাতিদের। আচ্ছা, আমি প্রথমে আপনাকে সেনা হটাও বিষয়টাতে বলতে চাচ্ছি, যেহেতু এখন এটি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। বিষয়টি হচ্ছে কেন বারবার সেনাবাহিনী টার্গেট হয়, এটি আসলে একটি ভাবার বিষয়, এটা রাষ্ট্রের জন্য ভাবার বিষয়, ভাবনার বিষয়। সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম আমাদের পার্শ্ববর্তী দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করে, এবং দুটো দেশে আমাদের কি পরিমাণ বন্ধু এটি আমরা ভালো করে জানি। তো ওখানে সেনাবাহিনী যদি না থাকে, সেনাবাহিনীকে যদি কোনো ছুতানাতা, কোনো ইস্যু দিয়ে, কোনো দাবি দিয়ে যদি ওখান থেকে আসলেই সরানো যায়, ধরেন তর্কের খাতিরে ধরে নেন যে সেনাবাহিনীকে এই দাবির প্রেক্ষিতে ওখান থেকে সরিয়ে দিয়েছে, তাহলে একবার কল্পনা করে দেখুন ওখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি, রাষ্ট্রীয় নিরাপত্তাটা কি। তাহলে কি ওই অংশটা আপনি খুব
সহজভাবে বুঝেন, গত সপ্তাহে ত্রিপুরা রাজ পরিবারের যে বিক্রমাদিত্য, চট্টগ্রাম নিয়ে নিতে বলছেন, উনি কিন্তু চট্টগ্রাম নিয়ে নিতে বলেছে। চট্টগ্রাম বন্দর নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে নিতে বলেছে। অদ্ভুত ব্যাপার। অধ্যাপক শাহ আলম, এই জায়গাটা আপনার ব্যাখ্যা চাইব যে বাংলাদেশ এবং ভারত দুইজনের কেউই কোনো সরকার এটাকে কোনো আনুষ্ঠানিক বলেনি। আচ্ছা, আমি সেখানে আসছি। আমি কিন্তু আমার একটা আর্টিকেলে আমি এই বিষয়টি সরকারকে আমি বলবার চেষ্টা করেছি যে সরকারের রাষ্ট্রীয়ভাবে এটি প্রতিরোধ বা প্রতিবাদ জানানো দরকার। এটি আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যেহেতু সে রাজপরিবারের সদস্য এবং ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সে প্রধান, তার এই বক্তব্যের তো ভিত্তি আছে। এই ভিত্তিকে তো আমাকে আমার রাষ্ট্রের পক্ষ থেকে বিট করা দরকার ছিল। এখনও পর্যন্ত আমার চোখে এটি পড়েনি যে আমাদের রাষ্ট্র কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। আপনি দেখুন, এর আগে এসছে আপনার জুম্মল্যান্ড, স্বাধীন জুম্মল্যান্ড করবে একটি দাবি, তার সাথে যোগ হলো কি কুকি চীন রাষ্ট্র, তার সাথে এখন আসছে ত্রিপুরাল্যান্ড। তাহলে আপনি মূল জায়গাটা ফোকাস করেন, পার্বত্য চট্টগ্রামকে আসলে কি করতে চাচ্ছে। এইটা যে পার্বত্য চট্টগ্রামকে দেশের 1/10 অঞ্চল অখণ্ডতা রক্ষার জায়গার জন্য যে সেনাবাহিনী কাজ করছে, এই সেনাবাহিনী হচ্ছে তাদের প্রধান বাধা প্রত্যেকটি গ্রুপের জন্য। যারাই ওখানে আপনার জুম্মল্যান্ড, আপনার কুকি চীন ল্যান্ড বা ত্রিপুরা ল্যান্ড করতে চায়, প্রত্যেকের জন্যই হচ্ছে প্রধান বাধা হচ্ছে সেনাবাহিনী। তাহলে কেন সেনাবাহিনী হটাও দাবি করবে না? তৃতীয় কথা হচ্ছে, ওখানে যারা বিশেষ করে আপনার জুম্মল্যান্ডের দাবিটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, এটার পেছনে কারা রয়েছে? রয়েছে ইউপিডিএফ, রয়েছে জেএসএস। জেএসএসের দুটি গ্রুপ, জেএসএস সংস্কার, জেএসএস মূল। ইউপিডিএফের একই অবস্থা, ইউপিডিএফ মূল, ইউপিডিএফ সংস্কার। তাহলে 4টি গ্রুপ, ওদের প্রধান কাজ হচ্ছে এখন ধুমায় চাঁদাবাজি করা। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কোথায় না হয়, সব জায়গায় হয়, কিন্তু প্যাটার্নটা আলাদা। পার্বত্য চট্টগ্রামের প্যাটার্ন হচ্ছে চাঁদাবাজি করবে, 1000 কোটি টাকা উঠাবে, এই টাকা দিয়ে ওখানে ভারী ভারী অস্ত্র কিনবে। আমরা বিভিন্ন সময় অভিযানে উদ্ধারের দৃশ্যগুলো দেখেছি এবং কি পরিমাণ নিরাপদ থাকবে যদি সেনাবাহিনী না থাকে। একদম। আর এই অস্ত্রের মুখে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবির। ওদের কিন্তু সেই সক্ষমতা নাই। এই ইউপিডিএফ এবং জেএসএসের যে পরিমাণ ভারী এবং অত্যাধুনিক অস্ত্র আছে, এর মুখে দাঁড়ানোর মতো। অতএব একটি গল্প আমরা সাধারণত জানি, ওই যে একটা রচনা লিখতে বললে বলা হয় যে, গরু রচনা লিখতে বললেও বলে যে নদীর ধারে গরু ঘাস খাচ্ছে, নদীতে কুমির ছিল, কুমিরের লেজ খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা। এমনিভাবে পাহাড়ে আপনি যে কোনো ইস্যুতে যদি কোনোভাবে একটু চান্স নেওয়ার সুযোগ আসে, ওইটাকে ইস্যু করে আপনার পুরো পাহাড়কে অচল করে দেওয়া হয়। 1 নম্বর দাবি হয় এবং সেখানে প্রথম দাবি হয়ে যায় সেনা হটাও। আপনি দেখুন, একটি ধর্ষণের অভিযোগ, আপনাকে আমি শুরুতেই বলেছি দায়িত্ব নিয়ে, ধর্ষণ হয়নি, হয়তো অন্য কিছু হয়েছে, হয়তো শ্লীলতাহানি হয়েছে, হয়তো কোনো প্রেমের সম্পর্ক থাকতে পারে, হয়তো ওইখানে পারিবারিক কোনো বিরোধ থাকতে পারে, অথবা কিছুই ছিল না, ইস্যু বানানোর জন্য টার্গেট করা হয়েছে। যাই হোক, ধরে নিলাম ধর্ষণ হয়েছে, ধর্ষণ হলে ধর্ষণের বিচার চাওয়া হবে, কিন্তু দাবি উঠেছে সেনা হটাও। তো আপনি সহজভাবেই বুঝে নেন, ওখানে সেনাবাহিনী রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় তারা যেই ভূমিকা রাখছে, এই ভূমিকায় ওখানে সেনাবাহিনীর জন্য কাল। না হলে সারা বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সুনাম, বাংলাদেশ সেনাবাহিনীর যেই অবস্থান, অহংকার, আমাদের রাষ্ট্রীয় অহংকার, সেখানে সেনাবাহিনী যে ধৈর্য দেখিয়েছে, দেখুন আপনি, সেনাবাহিনীর গাড়ির উপরে হামলা করেছে। হয়তো বলতে পারে যে 24-এর আন্দোলনেও হয়েছে, সেটি ছিল কিন্তু সরকার পতনের আন্দোলন, সেটার সাথে এটাকে মেলানো যাবে না। এটি হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক শাহ আলম, আমরা একদম শেষ প্রান্তে, আমি একটু এই বিষয়টিকে আনতে চাই যে দুটো বিষয় আনবো। একটি হলো যে এই যে ত্রিপুরার রাজা, তিনি ওইখানকার এই মুহূর্তে সম্ভবত বিরোধী দলের সবচেয়ে বড় বিরোধী দলের নেতা, যিনি রাজা, এবং তিনি একটি পডকাস্টে
তিনি ব্যাখ্যা দিলেন যে চট্টগ্রামকে আগেই নিয়ে নেওয়া উচিত ছিল ভারতের। ভারত এখন চট্টগ্রামকে নিয়ে নেওয়া উচিত। এটি একটি ব্যাপার। এই বিষয়টিতে ঢাকা এবং দিল্লি দুইজনের কারোরই কোনো প্রতিবাদ বা কোনো বিবৃতি আসেনি। দিল্লিটা আসলে কনটেক্সচুয়ালি পরে আসার কথা যদি ঢাকা প্রতিবাদ করত। এটি আরেকটি বিষয় হলো ত্রিপুরা ল্যান্ড, যেটি এজেম ফারুক বলল, ত্রিপুরা ল্যান্ডের যারা দাবি করছেন, আমি জানি না, আপনি হিস্ট্রিটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন। ত্রিপুরাই তো বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য গিয়েছিল। ত্রিপুরার তো বাংলাদেশের যুক্ত হওয়ার কথা ছিল। ত্রিপুরার তো মানে এটা খুব অল্প দিন আগের ইতিহাস। হ্যাঁ, ত্রিপুরার বাংলাদেশে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ বলতে তখন পাকিস্তান কোনোভাবেই ত্রিপুরা না। হ্যাঁ, না, ত্রিপুরা বাংলা, বরঞ্চ ত্রিপুরা এখানকার, পশ্চিমবঙ্গ বাংলা। হ্যাঁ, তো এই ত্রিপুরাকে তখন মানে পাকিস্তান কর্তৃপক্ষ মানে অ্যালাউ করেনি। তো এই জায়গাগুলো ত্রিপুরা যদি আপনি যদি ফেনীর বন্যার কথা ভাবেন, সেগুলোও এগুলোর সাথে যায়। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছু মিলিয়ে আমি একটু আমার প্রশ্ন বড় হয়ে গেল, যে মিডিয়া পশ্চিমবঙ্গের আমাদের পার্শ্ববর্তী মিডিয়া সারাক্ষণ যে কথাগুলো বাংলাদেশের সম্পর্কে বলছে, বাংলাদেশের মিডিয়াগুলো যদি এরকমের এই ধরনের এই টিভি এই যে মৈত্রঞ্জনের মতো ইন্টেনশনাল সাংবাদিকতা শুরু করে, তাহলে এটা ভারতের জন্য ভালো লাগবে কিনা? জি, ধন্যবাদ। আসলে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম, এখন আমাদের একটা ফিনিশিংয়ে আসা দরকার। আপনি যে ভূমিকার কথা বললেন মিডিয়ার, আমি বাংলাদেশের মিডিয়া এবং বুদ্ধিজীবী তারা পরজীবীর মতো কথা বলে, তারা সবসময় পাহাড়ের পক্ষে কথা বলছেন কেন? তারা কিন্তু তাদেরকে তাহলে বুদ্ধিজীবী বলছেন কেন? না, তারা বুদ্ধিজীবী, তারা বুদ্ধি বিক্রি করে খায়। ওরা ঢাকায় বসে চট্টগ্রামের পক্ষে কথা বলছে। চট্টগ্রামের পক্ষে কথা বলছে, চট্টগ্রামের না, মানে ওই তারা কারো পারপাস সার্ভ করার জন্য উপজাতি পাহাড়িদের অধিকার বলছেন। তারা পেইড এজেন্ট বিভিন্ন ভাবে, ঠিক পাহাড়িদের অধিকার নিয়ে না বলেন না, তারা গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলেন। তারা পেইড এজেন্ট হওয়ার কারণে মূল বিষয়টাই তারা আনছে না। আর বাংলাদেশের মিডিয়াটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার কথা, আপনি একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে আপনি দেখেন মিডিয়ার কোনো দায় আছে? কোনো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সচিব কোনো কনফারেন্স করলে তারা ওই নিউজটা করে, কিন্তু পার্বত্য অঞ্চলে কি হয়েছে, এই কি হওয়া দরকার, এটা নিয়ে আমরা যদি এভাবে চুপ থাকি, তাহলে এই দেশটাকে এই রাজার এই বক্তব্যটাও আমাদের কনভেনশনাল মিডিয়াগুলো ধরতে পারে। এটা তো ওয়ান কাইন্ড অফ অডাসিটি, একটা স্বাধীন রাষ্ট্রের জন্য তার অডাসিটি, নাকি আমাদের গণমাধ্যম নিয়ে আমাদেরকে খুব দ্রুত ভাবতে হবে কিনা আমি জানি না। এটা অবশ্য আমাদের গণমাধ্যমের কারণে একটি স্বাধীন রাষ্ট্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হবে এই গণমাধ্যমের কারণে। সঠিক নেতৃত্ব, সাহসী সাংবাদিকতা, কলম সৈনিকের অভাবের কারণে সঠিক চিত্র আমার দেশের মানুষ জানে না। আপনি যদি সব মিডিয়া পত্রিকা যদি মূল চিত্রটা, এই যে আমার বক্তা যিনি কথাগুলো তুলে ধরলেন, আদৌ ধর্ষণ হয়েছে কিনা কেউ জানে না, কিন্তু তুল কালাম হয়ে গেল এবং এখানে একটা বিভিন্ন পক্ষ জড়িত হয়ে গেল, বাংলাদেশের ইমেজ নষ্ট লেগে গেল। তাহলে আমাদের দেশের মিডিয়ার ভূমিকা কি, বুদ্ধিজীবীর ভূমিকা কি? কোনো ভূমিকা তো ক্লিয়ার না। তো সুতরাং পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদেরকে অনেক ভাবতে হবে, অনেক পড়ালেখা করতে হবে, অনেক জানতে হবে। এই যে ফারুক, আমি আপনাকে 1 মিনিট সময় দিতে পারবো? আমি আপনাকে 1 মিনিটের মধ্যে একটি কথা বলতে চাই। আপনি যেহেতু মিডিয়া এবং নিয়ে কথাটি বলেছেন, আমাদের গণমাধ্যম কমিশন হয়েছে, সেই গণমাধ্যম ব্যর্থ কমিশন এটি, এবং সেই কমিশনে সংস্কার কমিশন যেটি তারা আদিবাসী শব্দটি ইউজ করেছে। আমার প্রশ্ন, আমার সেই গণমাধ্যম আদিবাসী ব্যাখ্যাটা কিন্তু তারা আমি দেখলাম অধিকাংশ গণমাধ্যম কর্মী আদিবাসী ব্যবহার করে, জানে কিনা, কিন্তু সারা পৃথিবীতে আদিবাসী কিন্তু প্রশ্ন রাখতে চাই। আমাদের সংবিধানের 23 ক অনুচ্ছেদে স্পষ্ট করে রাষ্ট্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, অনগ্রসর এবং অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখ করেছে। 2007 সালে দেখেন, যখন জাতিসংঘের ILO ঘোষণা হলো, এর আগ পর্যন্ত
আমাদের দেশে আদিবাসী শব্দ নিয়ে কোনো মাতামাতি ছিল না। তাহলে এই আদিবাসী শব্দটি যদি প্রতিস্থাপন করা যায় তাহলে যে কি সুবিধা, রাষ্ট্রের কি অসুবিধা, এই বিষয়টি আমাদের সেই অভিজ্ঞ গণমাধ্যম কমিটির যারা ছিলেন, যারা আছেন, তারা কতটুকু জেনে ব্যবহার করেছেন আমি আমার কাছে মনে খুবই হয় অবাক হয়ে যাই। যেহেতু গণমাধ্যমের আমি একটু আপনাদের সময় নিলাম, সেটা তারা ইন্ডিজেনাস পিপল, এথনিসিটি, এগুলার সুনির্দিষ্ট পার্থক্য সেখানে দেয়া আছে, যে কারা আদিবাসী, কারা সেটেলার হবে, এগুলার ইন্টারন্যাশনাল সংজ্ঞা আছে। একদম একদম আমাদের এখানে অধিকাংশ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে তারা এক একজন, কেউ কেউ কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ কেউ নিজেকে ওই বিষয়ে বিশেষজ্ঞ বলছেন, কিন্তু খুব নমিনাল যে বিষয়টি, যে কে আদিবাসী, কে উপজাতি, কে ক্ষুদ্র নিগোষ্ঠী, এই বিষয়টা তিনি জানেন না, অথবা তিনি ইন্টেনশনালি এই বিষয়টা না জেনে অন্যদিকে নিতে চান। এই যে মানে একটার সাথে একটার যে যোগসূত্র, এটিকে ভুলে গেলে হবে না। ত্রিপুরা রাজপরিবারের দাবি বলেন, জুম্মলেন বলেন, কুকিলেন বলেন, আপনার এই আদিবাসী শব্দর উচ্চারণ বলেন, যারা করছে, একটি কথা হারিয়ে যাবে যেহেতু সময় একদম নাই। এইবারের শেষ ঘটনাটা যেটা এবার ঘটেছে, মেইন রোল কিন্তু ইউপিডিএফ ছিল। আজকে পার্বত্য উপদেষ্টা মহোদয় রাঙামাটিতে উনি কথা বলেছেন, আমার কাছে ফুটেজটা এসছে কিছুক্ষণ আগে, আমি দেখলাম। সেখানে উনি বলছে ওনার সাথে 6 জন প্রতিনিধি, এই যে যুম্ম ছাত্র নামে যে ব্যানারে এই ম্যাচ আকারটা হয়ে গেল, তাদের 6 জন প্রতিনিধির সাথে উনি বৈঠক করেছেন আজকে। উনি তাদেরকে জানতে চেয়েছে আপনারা কে কোন পার্টি করেন। 6 জনই স্বীকার করেছে তারা ইউপিডিএফের সাথে সম্পৃক্ত। ওনার ভিডিও স্টেটমেন্ট আছে আমার কাছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারছি এই জন্য। তাহলে এইবার আর ঘটনাটা কিন্তু পুরোটাই যে ইউপিডিএফ করিয়েছে, ইউপিডিএফ রোল প্লে করেছে, ইন্ধন দাতাদের ইন্ধনটা তারাই বাস্তবায়ন করেছে, এটা আর রাগঢাক রাখার কিছু থাকলো না। তাহলে এটা একজন উপদেষ্টা মহোদয় যদি নিজে বলেন, তাদের পরিচয়টা উনি শনাক্ত করে দেন, তাহলে আমাদের তো আর এটা বুঝতে বাকি থাকে না। আর এই ইউপিডিএফ জেএসএস সহ পাহাড়ের যেই পরিমাণ ওরা চাঁদাবাজি করে, চাঁদাবাজির জন্য তাদের যে অপহরণের ইতিহাস আপনি দেখুন। 2001 সালে 3 বিদেশিকে তারা অপহরণ করেছিল। আপনার 2002 সালে চট্টগ্রামের রানীরহাট, এটা রাঙ্গুনিয়াতে পড়েছে, একজন বাঁশ ব্যবসায়ীকে ওরা 10 রাউন্ড গুলি করে হত্যা করেছে চাঁদার জন্য। টোটাল রামগড়, গুইমারা, জালিয়াপাড়া, মানিকচুরি, পানচুরি, দিঘিনালা বেশ কমাস ধরে মানুষ মোবাইলে কথা বলতে পারে না, ঠিকমতো নেটওয়ার্ক পায় না। কারণ হচ্ছে টাওয়ার কোম্পানিগুলো যদি ওদেরকে যথাযথ চাঁদা না দেয়, ওরা লাইন কেটে দেয়, সব সেট আপ নিয়ে চলে যায়। ওখানে আজকে আমি আপনাকে যদি স্ক্রিনশট দেখাতে পারতাম আমার মেসেঞ্জারে, যখন আমি একটা শোতে আসবো লিখেছি, কি পরিমাণ মেসেজ এসছে, যার মধ্যে একজন স্কুল টিচার মেসেজ পাঠিয়েছে যে ভাই যদি আপনি পারেন একটু বলবেন। দুটো বিষয় আমি বলছি, আমাদের ছাত্রছাত্রীদেরকে, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে জোর করে এই উপজাতি সশস্ত্র সংগঠনওয়ালারা নিয়ে যায় আন্দোলন করানোর জন্য, এইটা একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে আমরা শিক্ষকরাও, যিনি শিক্ষক তিনি উপজাতি, উনি উপজাতি, এবং আমরা শিক্ষকরাও তাদেরকে বাৎসরিক চাঁদা না দিয়ে 4টা সংগঠনকে আমরা চাকরি করতে পারি না। সময় আমরা অনেক পার করেছি, একদম শেষ মুহূর্তে আমি শেষ করতে বাধ্য হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাকমা হোক, মারমা হোক, ত্রিপুরা হোক, যেই হোক, তারা বাংলাদেশের, তারা আমাদের ভাই, আমরাও তাদের ভাই। এবং ধর্ষণের যে ঘটনা, ধর্ষণের বিচার চাওয়ার ব্যাপারে বা শাস্তির ব্যাপারে কোনো ধরনের দ্বিমতের সুযোগ নেই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে। যদি এমনও হয় যে সেখানে পাহাড়িরা, বাঙালিরা তাদের সংখ্যাগরিষ্ঠতার এক ধরনের মনস্তাত্ত্বিক জোর দিয়ে পাহাড়িদের উপরে যদি কোনো অন্যায় করে থাকে, তারও বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচারের সঙ্গে যেই পাহাড়ের নিরাপত্তার জন্য সেনা, আমাদের দেশের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশের সেনাবাহিনী, এই প্রতিষ্ঠানকে সেখান থেকে সরানোর যে দাবি ওঠে, সেই জায়গাটাকে নিশ্চয়ই আরও গভীরভাবে ভাবা উচিত। এবং আমি ওই ভাইদেরও বলবো যে আপনারা এই মাটি, এই জল, এই পানির থেকে বড় হয়েছেন, আমরাও হয়েছি, আমরা সবাই বাংলাদেশি। এই জায়গার থেকে আপনারা নিশ্চয়ই এগিয়ে যাবেন।
আপনার যে মতাদর্শই আপনাদেরকে প্রভাবিত করুক না কেন, আপনি বাংলাদেশের চেয়ে ভালো সুযোগ আর অন্য কোনো মতাদর্শে পাবেন না। শেষ করছি। ইস্পাহানি মিডিয়া 4 0 আওয়ার।